বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফেরদৌসী বেগম সেতু, সহকারী শিক্ষক, ফাকুল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট। আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 13, অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়ে 13 অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। আমরা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমরা এই বিষয়গুলো সবসময় শুনি যে ইউনেস্কো, ইউনিসেফ, হু, তারপরে WHO, তারপরে হচ্ছে ফাও, এগুলোর নাম আমরা অনেক সময় শুনে থাকি। তো এগুলো আমাদের আসলে কি কাজ করছে? আজকে আমরা অধ্যায়টার মাধ্যমে আমি প্রথমে তোমাদের 3টি পাঠ আলোচনা করব, পরে 3টি পাঠ আলোচনা করব। তো প্রথমেই আমরা জানি যে বিভিন্ন আঞ্চলিক সহযোগী এবং সহযোগিতা সংস্থাগুলো কি কি। তো আমরা সকলেই জানি কি যে জাতিসংঘ হচ্ছে আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। জাতিসংঘ কি করে? জাতিসংঘের অনেকগুলো সংস্থা রয়েছে, তার মধ্যে হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো, UNDP, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থা। পৃথিবী নামের আমাদের এই গ্রহটিতে রয়েছে মোট 195টি দেশ। আমাদের পৃথিবীতে দেশ রয়েছে কয়টি? 195টি দেশ রয়েছে। দেশগুলো বিভিন্ন অঞ্চলে অবস্থিত। রাষ্ট্রীয়ভাবে এগুলো স্বাধীন ও সার্বভৌম হলেও আজকে দুনিয়ার দেশের পক্ষেই অন্যের সহযোগী ছাড়া একা চলা সম্ভব না। আমরা সাধারণ জীবনে, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখা যায় যে একজন আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারি না। এরকম একটা দেশও আরেকটা দেশ বা আরেকটা সংগঠনের সাহায্য ছাড়া পূর্ণাঙ্গভাবে চলতে পারে না। তো আমরা দেখি যে আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক সংস্থাগুলো কি কি। আঞ্চলিক সংস্থাগুলো হচ্ছে যে নির্দিষ্ট, মনে করো যে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে, অর্থাৎ ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে যে সংস্থাগুলো গঠিত হয় তাকে আমরা আঞ্চলিক সহযোগী সংস্থা বলি। যেমন হচ্ছে সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, এগুলো হচ্ছে আঞ্চলিক সহযোগী সংস্থা। আর আন্তর্জাতিক সহযোগী সংস্থা বলতে এটা কোন নির্দিষ্ট সীমার মধ্যে না, সারা বিশ্বব্যাপী যখন বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করবে তখন আমরা সেটাকে আন্তর্জাতিক সহযোগী সংস্থা বলবো। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, OIC, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, UNDP, ন্যাটো, UNFPO, হু প্রভৃতি। তো আমরা কিন্তু এর আগেও বিভিন্ন ক্লাসে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এগুলো বিষয় সম্পর্কে জেনেছি। তো প্রথমেই আমরা আজকের পাঠে জানি, আমরা কিন্তু প্রথমে জানলাম যে বিভিন্ন আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো কি কি। তো আজকে আমি প্রথমে আলোচনা করব ইউনিসেফ। ইউনিসেফ এটা সংক্ষিপ্ত রূপ। আমরা জানি এটা হচ্ছে অ্যাব্রিভিয়েট ওয়ার্ড। ইউনিসেফটা সংক্ষিপ্ত, ইলাবরেট হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। আমি আরেকবার বলছি, ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশনস, আই ফর ইন্টারন্যাশনাল, সি ফর চিলড্রেন্স, ই ফর ইমার্জেন্সি, এফ ফর ফান্ড, অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যার বাংলা অর্থ হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। আমরা সবসময় কিন্তু ইউনিসেফ কথাটা শুনে থাকি, কিন্তু এর পূর্ণ রূপ, বাংলা অর্থ এগুলো কিন্তু অনেকেই জানি না। এটা সবসময় মনে রাখতে হবে। তো এই সংস্থাটা আসলে কি কি কাজ করছে, কি কি কাজ করে আমরা দেখি। মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে, মা ও শিশুর কল্যাণে তারা কাজ করে, মা ও শিশুর উন্নয়নে কাজ করে। এছাড়া পুষ্টি ও রোগ প্রতিরোধে কাজ করে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরিচর্যা নিয়ে কাজ করে। এরপরে মৌলিক শিক্ষা, অর্থাৎ যে শিক্ষাগুলো বাধ্যতামূলক সেই শিক্ষাগুলো দিয়ে থাকে। স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করে, অর্থাৎ একটা স্যানিটেশন বলতে আমাদের হচ্ছে যে টয়লেটের ব্যবস্থা করা, যেখানে সেখানে টয়লেট না করা, সেরকম একটা স্যানিটেশনের ব্যবস্থা। এবং নারীর উন্নয়নের লক্ষ্যে এই সংস্থাটা কাজ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণের সাহায্যে 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সকল শিশু ক্ষতিগ্রস্ত হয় তাদের ত্রাণের ব্যবস্থা করার লক্ষ্যে 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এরপরে আসছি 1950 সালের পর এটি, এর আগে কিন্তু এগুলো কিসের কাজ করছে, যে উন্নত দেশগুলোর জন্য কাজ করেছে। এর 1950 সালের পর থেকে এটি স্বল্পোন্নত, মানে অল্প পরিমাণে উন্নত হয়েছে এবং
উন্নয়নশীল, অর্থাৎ তারা এখনো পুরোপুরি উন্নত হয়নি, উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এরকম দেশগুলোর কল্যাণে কাজ করে। এর সদর দপ্তর, ইউনিসেফের সদর দপ্তর, দ্যাট মিনস হেড অফিস, যেখান থেকে তারা কার্য পরিচালনা করে, এই সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। কি বললাম যে ইউনিসেফের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এরপরে আসছি যে 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় এই ইউনিসেফ, অর্থাৎ এই শিশুদের উন্নয়নের মাধ্যমে, শিশুদের কল্যাণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে এই ইউনিসেফ 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এরপরে আসছে 1951 সালে ঢাকায় এর অফিস প্রতিষ্ঠিত হলেও 1951 সালে ঢাকায় প্রথমের অফিস প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1951 সাল থেকে এটি ঢাকায় বাংলাদেশের মা ও শিশুর কল্যাণে কাজ করা শুরু করেনি। 1977 সালের পর থেকে নিয়মিতভাবে মা ও শিশুর উন্নয়নে কাজ করে, অর্থাৎ বাংলাদেশে ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হয় 1951 সালে এবং 1977 সালে গিয়ে এটি নিয়মিত কাজ শুরু করে। তো আমরা ইউনিসেফ সম্পর্কে মোটামুটি জানতে পারলাম যে ইউনিসেফটা আসলে কি করে, তার কাজ কি এবং কি পরিমাণে সে কখন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে কখন প্রতিষ্ঠিত হয়, তারপরে হচ্ছে কি কি উন্নয়নে কাজ করছে, মা ও শিশুর কল্যাণে তারা নোবেল পুরস্কার পেল কত সালে। এভাবে তোমরা বাসায় যখন পড়বে এভাবেই তালিকা করে পড়বে। তো এখন আমি আলোচনা করব তোমাদের সামনে, ইউনেস্কোর পরেই দেখো, ইউনেস্কোর পরে তোমাদের বইয়ে কি আছে? ইউনিসেফের পরে আছে ইউনেস্কো, ইউনিসেফের পরে রয়েছে ইউনেস্কো, ইউনিসেফের পরে হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো এটাও একটু সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপটা আমরা জানি। এর পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড নেশনস। খেয়াল করবে তোমরা, ইউনাইটেড নেশনস, তারপরে হচ্ছে এডুকেশনাল সায়েন্টিফিক and cultural organizations. অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটার ইউনেস্কোর হচ্ছে পূর্ণরূপ। এই তাহলে বাংলা অর্থ কি? জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। ঠিক আছে, তাহলে আমরা ইউনেস্কোর পূর্ণরূপ জানতে পারলাম। তো এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 1946 সালে। 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস শহরের সদর দপ্তর। এরপরে হচ্ছে ইউনেস্কোর সদস্য সংখ্যা হচ্ছে 195টি সদস্য, 195টি রাষ্ট্র হচ্ছে এর সদস্য, 195 রাষ্ট্র হচ্ছে এর সদস্য। এরপরে ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এই 195টি রাষ্ট্রের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে সেই দেশের শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে ইউনেস্কোর প্রধান লক্ষ্য। তো বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে? বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1972 সালের 27শে অক্টোবর। 1972 সালের 27শে অক্টোবর। 1972 সালের 27শে অক্টোবর বাংলাদেশের সদস্যপদ লাভ করে। এরপরে আসছে যে 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো গঠন করে। 1973 সালে সরকার কি করে?
বাংলাদেশ ইউনেস্কো গঠন করে। বাংলাদেশ ইউনেস্কো গঠন করে 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো গঠন করে। এরপরে আসছি যে ইউনেস্কো বাংলাদেশ থেকে কি কি পায়? নিরক্ষরতা দূরীকরণে, তারপরে বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর কাছ থেকে বাংলাদেশ সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। আমরা জানি যে সবচেয়ে বড় বাংলাদেশের যে অর্জন, বাংলাদেশ যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে, বাংলাদেশ যে 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে, এটা প্রথম স্বীকৃতি দিচ্ছে কে? এটা ঘোষণা দিয়েছে এই ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে যে স্বীকৃতি লাভ করে, এটা ইউনেস্কোর উদ্যোগেই হয়ে থাকে। এভাবে কি করছে যে এছাড়াও ইউনেস্কো বাংলাদেশের সুন্দরবন, তারপরে 60 গম্বুজ মসজিদ, সোমপুর বিহার, এগুলো রক্ষায়ও সহায়তা করে থাকে। ইউনেস্কো মূলত 4টি বিষয় নিয়ে কাজ করে। এই 4টি বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। এই 4টি বিষয়ের মধ্যে হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। তো আমরা আরেকবার একটু দেখি। ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, যার অর্থ হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয় 1946 সালে। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। আর এটির সদস্য সংখ্যা হচ্ছে 195টি রাষ্ট্র। বাংলাদেশ 1972 সালে 27শে অক্টোবরে সদস্যপদ লাভ করে। এরপর 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এরপরে আমরা বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন ধরনের, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় ইউনেস্কো। এরপরে বাংলাদেশের সুন্দরবন, 60 গম্বুজ মসজিদ, এরকম বিভিন্ন সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো, এগুলো নিয়ে ইউনেস্কো কাজ করে। অর্থাৎ মূলত ইউনেস্কোর কাজের ক্ষেত্র হচ্ছে 4টি: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। এই 4টি বিষয়ের মাধ্যমে ইউনেস্কো কি করেছে? যে নিজের কর্মক্ষেত্র বিস্তার করেছে। তো বাংলাদেশেও ইউনেস্কো 4টি বিষয় নিয়ে কাজ করে। তো আমি আশা করছি তোমরা আজকে আমার এই ইউনিসেফ ও ইউনেস্কোর এই সংক্ষিপ্ত আলোচনা সম্পর্কে বুঝতে পেরেছো। তো এই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে তোমরা এই বইটি পড়লেই তোমাদের বইয়ের মধ্যে স্পষ্টভাবে সবকিছু উল্লেখ করা আছে। তোমরা বই পড়বে এবং আমি পরপর আরো 2টি ক্লাস নেব, যার মাধ্যমে তোমরা এই গোটা অধ্যায়টা সম্পর্কে জানতে পারবে। তো এখানেই তোমাদের শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ।